হর হর মহাদেব। আর এমন জায়গা স্বর্গ আমরা শুনতাম কৈলাসে মহাদেব থাকেন, কিন্তু আজকে সত্যিই যে মহাদেব আছেন সেটা প্রমাণ হয়ে গেল। না হলে আমাদের ওনার উপর আশীর্বাদ না থাকলে এখানে আসতেই পারতাম না। একদম। হাওড়া থেকে জার্নি করার সময়ও জানতাম না যে এরকম একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবো। হ্যাঁ সত্যি কেমন যেন একটা ঘোরে আছে, এখনো হয়তো সেই ঘোরটা আছে। হয়তো সময় লাগবে এই ঘোর কাটতে, হয়তো বা কোনোদিনই কাটবে না। ওই যে বললাম, অন্যান্য জায়গার সাথে এইসব জায়গা তো ঠিক তুলনাই হয় না। এখানে প্রচণ্ড কষ্ট আছে, পরিশ্রমে শরীর পাত আছে, কিন্তু তার সাথে আছে চোখের আরাম, মনের অপার শান্তি। তাই তো বারে বারে ছুটে আসা এবং সেই ইচ্ছাই এখানে পূরণ হওয়া। একবার ভেবে দেখুন তো, শুধু কি প্রাকৃতিক সৌন্দর্যই বা তার মহিমায় এখানে আকৃষ্ট করে? হিমালয়ের কোলে বড় হওয়া এই যে মানুষগুলো, তাদের যে সহজ সরল ভাব, তাদের যে মাধুর্যে কয়েকটা দিন আমাদেরকে আপন করে নেয়। এই কটা দিন তাদের সাথে থাকতে থাকতে কখন যেন আমরা তাদের আপন হয়ে পড়ি, কখনো টেরই পাই না। আবার তাদেরকে ছেড়ে আসা, হয়তো তাদের সাথে আর কোনোদিন দেখাই হবে না, কিন্তু তা সত্ত্বেও এই যে আমাদের সাথে তাদের যে আন্তরিকতা, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওনা। এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে হাওড়া থেকে লালকুয়া পর্যন্ত ট্রেনে গিয়ে এবং লালকুয়া থেকে পিথোরাগড় হয়ে ধারচুলা পর্যন্ত এবং ধারচুলা থেকে গুঞ্জি হয়ে কিভাবে আমরা আদি কৈলাস দর্শন করলাম। তো সেই পর্বটা যারা দেখেননি তাদেরকে বলবো প্লিজ একবার গিয়ে দেখে নিতে পারেন। আগের পর্বে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখছি। এই পর্বে আমি একটু সংক্ষেপে তার বর্ণনা দিয়েই দিচ্ছি। এই আদি কৈলাস এবং ওম পর্বত যাত্রা শুরু হয় মে মাসের প্রথম সপ্তাহ থেকে। যদি পারেন মে মাসের মধ্যেই যাবেন। মে জুন এই দুটো মাস চালু থাকে এবং সেপ্টেম্বর অক্টোবর, বছরে এই 4 মাসই এই রুটে পারমিট দেওয়া হয়। হ্যাঁ, এখানে একটা পারমিট করাতে হয়। তার জন্য আপনি পিথোরাগড় অথবা ধারচুলা থেকে পারমিট অফিস থেকে পারমিট করতে হয়। তার জন্য লাগে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ওখানকার লোকাল যে অফিস সেখান থেকে করতে হয়। বাট এই সবের ঝামেলা আমাদেরকে করতে হয় না। যার থেকে গাড়ি নিচ্ছেন তাকে বললেই কিন্তু তারা ব্যবস্থা করে দেয়। তবে এর জন্য খরচ হয় 1000 টাকা মাথাপিছু। আগে থেকে ডকুমেন্টস পাঠিয়ে রাখলে হয়ে যাবে। তবে বিশ্বস্ত কাউকে বলবেন যাতে আপনার ট্রিপটা কনফার্ম হয়। আমরা ঠিক এরকমই একজনকে বলেছিলাম, তার বাড়ি ওখানেই, অর্থাৎ ধারচুলাতেই। কারণ ওখানকার মানুষদের যে যেখানে বাস করে তাদের সেই অনুযায়ী নাম আছে। যেমন যারা গুঞ্জিতে বাস করে তাদেরকে বলা হয় গুঞ্জিয়াল, যারা নাবিতে বাস করে তাদের নাবিয়াল। এরকম টাইটেলের সাথে তাদের এই জায়গার দারুণ সুন্দর একটা মিল আছে। তো এই মানুষদের থেকে আপনারা এই সাহায্যটা নিতে পারেন, তারা কিন্তু এটা হেল্প করে দেয়। আর এই রুটে ধারচুলা থেকে ধারচুলা পর্যন্ত এই ট্যুরটা অ্যাকচুয়ালি প্যাকেজটা হয়। আবার অনেকেই কিন্তু লালকুয়া থেকে প্যাকেজটা করিয়ে দেয়। তবে ধারচুলা থেকে ধারচুলা একমাত্র 4x4 গাড়ি চলে। বোলেরো, স্করপিও এই টাইপের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ির অ্যালাউ নেই। ওনাদের ইউনিয়নের থেকে এই গাড়ি নিতে হয় এবং নিজে যদি কেউ ড্রাইভ করে যেতে চায় ওখানকার ড্রাইভার নিয়ে বা নিজে ড্রাইভ করে যেতে পারে। বাট আদার্স অন্য কোনো স্টেট থেকে গাড়ি ভাড়া করে ওখানে কিন্তু ঢোকা যায় না। এবার বলি, আমরা গিয়েছিলাম লালকুয়া এক্সপ্রেসে। হাওড়া থেকে প্রতি শুক্রবার সকাল 8:15 এই লালকুয়া এক্সপ্রেস ছেড়ে যায়। পরদিন সকালবেলা শনিবার সকালেই পৌঁছে যায় এবং 22 ঘন্টা 40 মিনিট সময় লাগে। এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস থেকে স্লিপার পর্যন্ত বিভিন্ন কোচ পজিশন আছে। তো আপনারা এই ট্রেনটা ট্রাই করতে পারেন। এছাড়াও হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, এছাড়াও দিল্লি হয়ে যেতে পারেন, বিভিন্ন অপশানে আছে। তাছাড়াও পিথোরাগড়ে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, দিল্লি থেকে ফ্লাইটেও কিন্তু পৌঁছাতে পারেন পিথোরাগড়। কারণ আপনাকে পৌঁছাতে হবে কাঠগোদাম, হলদোয়ানি অথবা লালকুয়া থেকে পিথোরাগড় বা ধারচুলা পর্যন্ত। অ্যাকচুয়ালি পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে। হলদোয়ানি থেকে পিথোরাগড় পর্যন্ত শেয়ার গাড়ি আছে। যদি একা বা 2-1 থাকেন তাহলে শেয়ার গাড়ি অপশন ভালো হবে, নাহলে কিন্তু গাড়ি রিজার্ভ করে ঘোরাই ভালো হবে, কারণ জার্নি অনেক বেশি।
এখানে অনেক পথ পাড়ি দিতে হবে এবং ধারচুলা থেকে ধারচুলা যে ট্রিপটা হয় সেখানে কিন্তু কোনো শেয়ার গাড়িও পাবেন না, কোনো রুটের গাড়িও পাবেন না, ওখানে রিজার্ভ করেই আপনাকে ঘুরতে হবে। কারণ এই আদি কৈলাস এবং ওম পর্বত ট্রিপটা পুরোটাই অফ রোড। এখানে রাস্তাঘাট এতটাই খাড়া, এতটাই কঠিন, এতটাই বোল্ডারযুক্ত, বেশিরভাগ রাস্তাই এরকম। এখনও রাস্তার কাজ চলছে, ভবিষ্যতে হয়তো সব আরও মসৃণ হবে এই যাত্রাপথ। এখনও পর্যন্ত জায়গাগুলো ভার্জিন রয়েছে এবং মানুষজনের যাতায়াতও কম। আপনি যদি আগে আগে ঘুরে আসতে পারেন, আগে আগে দর্শন করে আসতে পারেন, তাহলে ফাঁকায় ফাঁকায় দর্শন হবে। এছাড়াও বছর কয়েক আগে, অর্থাৎ 5-6 বছর আগেও এই রুটে এতজন মানুষ যাতায়াত করতো না এবং সেখানে রাস্তাঘাটও ছিল না। এই আদি কৈলাস সোম পর্বত দর্শনের জন্য যেতে হতো ঘোড়ায় পিঠে অথবা হেঁটে 30 থেকে 40 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে যেতে হতো, কারণ সেখানে গাড়ি চলাচলের রাস্তাই ছিল না। এখন অনেক রাস্তাঘাট আস্তে আস্তে মসৃণ হচ্ছে। এবার বলি আমার সাজেশন বা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হাওড়া থেকে লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ধরে শনিবার দিন সকালে ওখানে নেমে আমরা ওখান থেকে গাড়ি আগে থেকেই বলে রেখেছিলাম, সেই গাড়ি নিয়ে আমরা চলে গেলাম পিথোরাগড়। এই পিথোরাগড় সময় লাগে 8 থেকে 10 ঘন্টা এবং এই জার্নির পথে আপনাদের পড়বে কাইচিধাম মন্দির, এছাড়াও জাগেশ্বর ধাম, আলমোড়া এবং ভীমতাল। এই রাস্তা দারুণ সুন্দর। কুমায়ুনী পথে চলতে চলতে আপনার সময় আস্তে আস্তে ঠিক কেটে যাবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে ধারচুলা পৌঁছাতে। এবার ধারচুলা না পৌঁছে পিথোরাগড়েই প্রথম দিনটা স্টে করুন, কারণ ট্রেন জার্নির সাথে এতটা গাড়ি জার্নি করলে অসুবিধা হতে পারে। আস্তে আস্তে দূরত্ব অতিক্রম করুন এবং অল্টিটিউড সিকনেসটাও বজায় থাকবে, সেক্ষেত্রে শরীর সুন্দরভাবে পারমিট করে নেবে। তারপরের দিন সকালবেলা এখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়ে দেন ধারচুলার উদ্দেশ্যে। এখান থেকে 95 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই ধারচুলা। ধারচুলা হচ্ছে ভারত নেপাল বর্ডার। দারুণ সুন্দর একটা পাহাড় ঘেরা পরিবেশ এবং সুন্দর তার প্রাকৃতিক বৈচিত্র্য। এখান থেকেই যেতে হয় আদি কৈলাস ওম পর্বত এবং পঞ্চচল্লির উদ্দেশ্যে। আমরা প্রথমে আদি কৈলাস দেখিয়েছি, তাও আজকে আদি কৈলাস এবং পঞ্চচল্লি কিভাবে করবেন সেটাই বলবো। আদি কৈলাস ওম পর্বত এই দুটো কিভাবে করবেন, সাথে তো পঞ্চচল্লি থাকবেই পরের পর্বে। তো এই 95 কিলোমিটার আপনাকে যেতে হবে এই ধারচুলা থেকে এবং পারমিট সঙ্গে নিয়েই। পথে পড়বে 17 কিলোমিটার দূরেই তাওয়াঘাট ব্রিজ। তারপরে রাস্তা শুরু হলো এবং প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর। পরে পড়বে বুধি গ্রাম। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জার্নি। এই জার্নি উপভোগ করতে করতে সোজা গিয়ে থাকুন গুঞ্জি অথবা নাবিতে। পাহাড়ের সৌন্দর্য অবর্ণনীয়, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেকটা বাঁক যেন আপনাকে নতুন কিছু শেখাবে, নতুন হাতছানি। এইভাবেই চলতে হবে এই পথে। অসম্ভব সুন্দর, অনেক কষ্টের মধ্যেও এই জার্নি কমপ্লিট হবে। যেহেতু রাস্তা খারাপ, কষ্টটা এখানেই, আর অন্য কিছু না। বিকেল বিকেল গুঞ্জিতে এসে পৌঁছালাম। এই গুঞ্জি গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। চারপাশে সুন্দর এরকম ছোট ছোট বাড়ি আর পাহাড় ঘেরা চারপাশের পরিবেশ। সূর্য মামা অস্ত যেতে যেতে প্রায় 7টা, অনেকক্ষণ পর্যন্ত আলো থাকে, কারণ ওই চারপাশের যে পাহাড় চূড়াগুলো তার উপরে বরফের উপরে সূর্যের যে আলোর ছোটা সেটা থেকেই যায় অনেকক্ষণ পর্যন্ত। গ্রামের মানুষ সহজ সরল, রয়েছে হোমস্টে। জলের ব্যবস্থা সেরকম নেই, না আছে ইলেকট্রিসিটি, খুব কম সময়ের জন্যই থাকে। ঠান্ডা কিন্তু রাতের পরে দারুণ। এই ঠান্ডা উপভোগ করতে হবে এবং এনাদের লোকাল খাবার ভাত বা রুটি তার সাথে সবজি এগুলো খেয়েই এখানে থাকতে হবে। আমরাও কিন্তু তাই করলাম এবং পরের দিনের জন্য প্রস্তুতি, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ যেতে হবে আদি কৈলাস দর্শনে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে, ডিনার এবং ব্রেকফাস্ট কিন্তু ধরাই থাকে এনাদের মাথা পিছু এখানে যে ট্যারিফটা চলে 1000 থেকে 1500, সেটাও কিন্তু রুম বুক করেই যাবেন, কারণ পিক টাইমে কিন্তু বেশ চাপ থাকে।
এই ফোন নাম্বার দেখে রাখতে পারেন এখান থেকে। এবার এখানে যে গাড়ি আপনারা ধারচুলা টু ধারচুলা রিজার্ভ করা আছে সেই গাড়ি নিয়ে যাবে আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য অবর্ণনীয়, প্রত্যেকটা পাহাড় চূড়া যেন সূর্যের আলোয় আলোকিত হচ্ছে এবং নতুন এক দিগন্ত তৈরি হচ্ছে, নতুন এক সকাল। এই সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সামনে প্রত্যেকটা গাড়ি ছুটে চলেছে, একে অপরকে কেউ ওভারটেক করতেও ব্যস্ত নয়, সবাই যেন লাইন দিয়ে একই সাথে সেই দর্শনের উদ্দেশ্যে চলেছে। সত্যি 15 থেকে 20 কিলোমিটার পরেই পড়বে কুটি ভিলেজ। এই কুটি ভিলেজই লাস্ট ভিলেজ যেখানে বসতি রয়েছে, তারপরে কিন্তু আর সত্যি কোনো বসতি নেই। এরপরে শুরু হয়ে যাচ্ছে তিব্বত বর্ডার, যেখান দিয়ে আপনাকে কুটি থেকে আরও 16 কিলোমিটার গেলে পড়বে জলিংকং। সেই জলিংকং ঢোকার আগে বেশ কয়েকবার পারমিট চেক হবে, তার আগে কুটিতেও একবার পারমিট চেক হবে। তার জন্য আমাদের কোনো ঝুঁকি নিতে হবে না, সে ড্রাইভারই সামলে নেয় এসব। ঘণ্টাখানেক চলার পরেই আমরা এসে পৌঁছালাম কুটি গ্রাম। এই কুটি ভিলেজ হচ্ছে ইন্ডিয়া লাস্ট ভিলেজ। এই দিক থেকে আমরা যাব জলিংকংয়ের উদ্দেশ্যে। আর এই সামনেই বয়ে চলেছে কুটি রিভার, আর চারপাশে পাহাড় চূড়াগুলো সোনালি রোদে ঢেকে গেছে। ঠান্ডা এখানে খুব একটা অনুভূতি হচ্ছে না, তবে হাওয়াটা রয়েছে, মোটামুটি একটা ঠান্ডা রয়েছে। তো এখানে পারমিটটা চেকিং হচ্ছে, পারমিট চেকিং করার পরে আমরা আবার আগের দিকে যাব জলিংকংয়ের উদ্দেশ্যে। তারপরে সেই আদি কৈলাস হর হর মহাদেবের দর্শনের জন্য। জলিংকংয়ে চলে আসার চেষ্টা করুন সকালে 8:30টার মধ্যে। 8টা থেকে 8:30টার মধ্যে এলে এরকম ঝকঝকে সুন্দর একটা ওয়েদার পাবেন, নইলে বেলা বাড়লেই কিন্তু এই আদি কৈলাসের দর্শন মিস হয়ে যাবে। হর হর মহাদেব, হর মহাদেব, নমঃ পার্বতী शंभो श्री गौरी केदारेश्वराय नमः। যদি কেউ হাঁটতে না পারেন তারা এখানে বসেই সময় কাটান এবং এখানেই বাবা মহাদেব বা সেই কৈলাসপতির সাথে সময় কাটান এবং তার ধ্যান করুন, তাকে স্মরণ করুন, বিভিন্নভাবে টাইমটা উপভোগ করুন। আচ্ছা, এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এই জলিংকংয়ে এসে নামলেই আপনারা দেখতে পাবেন যে স্বয়ং মহাদেব অর্থাৎ আদি কৈলাসের দর্শন পেয়ে যাবেন। এখানে কিন্তু এখন এই মুহূর্তে বাজে বেলা 8:50, সেই অর্থে বিশাল কিছু ঠান্ডা নেই, মোটামুটি একটা হালকায় আছে, দারুণ সুন্দর রোদ আছে, ওয়েদার একদম পরিষ্কার। আচ্ছা, এখান থেকে যারা গৌরীকুণ্ড এবং পার্বতীকুণ্ড যাবেন এবং ভীমক্ষেতি যাবেন তাদের অপশান দুটো, এক হচ্ছে হেঁটে আর এক হচ্ছে ঘোড়ায় নিয়ে যেতে পারেন। ঘোড়া মোটামুটি আমি যা দাম জিজ্ঞাসা করলাম তাতে বার্গেনিং করলে 1000, 1500, 2000 এরকম আসছে। জিজ্ঞাসা করে দেখলাম, ওরা 2000, 3000 রেট বলছে। তাছাড়া অনেকে গাইড নিয়েও যেতে পারেন, কারণ গৌরীকুণ্ডটা কিন্তু যাওয়ার জন্য একটু খাড়া বেশি, সেই জন্য গাইড নিয়ে যাওয়াটাই ভালো, যাদের ক্ষেত্রে মনে হয় গাইড লাগবে। আর যারা নিজেরা যেতে পারেন আস্তে আস্তে যেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, অনেকেই নিজেরাই যাচ্ছে। আমরা প্রথমে আগে পার্বতীকুণ্ডের দিকে যাব, আর এখানে গাড়ি থেকে নেমেই আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, কারণ এখানে ওই ডাল ভাত সবজি রুটি চাপাটি মিলে আর কি 200 টাকা করে প্লেট বলছে। তো যেদিকে আদি কৈলাস আছে তার ঠিক উল্টো দিকে, মানে এই দিকে হচ্ছে পার্বতীকুণ্ড যাওয়ার রাস্তা, এটা এইদিকে পড়বে ভীমক্ষেতি, এই যে বাংকারগুলো আছে এর পিছনের দিকে। আর যেদিকে আছে আদি কৈলাস বাবা মহাদেব তারই পাশ দিয়ে এদিকে যাবে হচ্ছে গৌরীকুণ্ড, ওইদিকে হচ্ছে গৌরীকুণ্ড। এই হচ্ছে এইভাবে এখানে ট্রেকটা কমপ্লিট করতে হবে, তবে দুটো মিলে প্রায় 3-6 ঘন্টা সময় লাগবে। আমরা চলেছি পার্বতীকুণ্ডের উদ্দেশ্যে। পার্বতীকুণ্ড 1.5-2 ঘন্টা লাগবে বলছে, আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক। নিচে এই হচ্ছে সামনে আদি কৈলাস, ওইখান থেকে ট্রেক শুরু করেছি। এদিকে একটা হেলিপ্যাড,
বেলা বাড়তে বাড়তে ঠান্ডাও বাড়বে, আর যারা পারবেন তারা এখান থেকে হাঁটতে শুরু করুন। সঙ্গে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন, গাইড ছাড়াই হয়ে যাবে। সঙ্গে একটা লাঠি নিয়ে নেবেন হাঁটার জন্য। আর ঘোড়া অপশান আছে, যাদের বয়সজনিত সমস্যা আছে তারা নিয়ে নিতে পারেন। যে কোনো বয়সের মানুষই কিন্তু এখানে যেতে পারেন যদি তার শরীর সুস্থ থাকে। ওং হর পার্বতী নমো নমো। আমরাও ঠিক তাই করলাম। প্রথমে এখানে এসে পুজো দিয়ে নিলাম, তারপরে আমরা চললাম পার্বতী সরোবর এবং ভীমকা খেতি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সোনাই এখন রেস্ট নিচ্ছে আর কর্পূর আর কর্পূর শুকছে। এদিকে আছে, সোনাই ঠিক আছো? ঠিক আছে তো? হ্যাঁ, ও একটু হাঁপাচ্ছে, সোনাই একটু হাঁপাচ্ছে, কারণ ও প্রথমে একটু ভয় পাচ্ছিল, এখন ঠিক আছে। তো আমরা চলেছি পার্বতী কুণ্ডের দিকে, আর 1 কিলোমিটার মতো বাকি আছে। তবে হাঁটতে হাঁটতে কিন্তু গরম লাগছে, একটু রেস্ট নেওয়া, একটু করে হাঁটা, একদম কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে। চলো, হর হর মহাদেব। तो सर ये आपका पार्वती मुकुट हो गया। हाँ ये पार्वती मुकुट आपको थोड़ा दिख रहा होगा। इधर से थोड़ा घूमेंगे और हाँ घूमेंगे, आपका ये 5 पांडवों का पर्व आ गया। ये 5 पांडवों का पर्व दिख रहा होगा आपको अच्छा जी। और थोड़ा और इधर घूमेंगे, आपको ये आदि कैलाश हो गया। हाँ यहाँ आपके गणपति विराजमान भी रहते हैं। हम्म और थोड़ा और घूमेंगे, ये आगे आपका नंदी पर्वत, नंदी पर्वत आ गया। हाँ तो इसके जस्ट नीचे आप ये मंदिर के सामने जाओगे, साक्षात भोलेनाथ का मंदिर, आप उधर घूमे, ये साक्षात भोलेनाथ का मंदिर हो गया। भोलेनाथ के मंदिर के जस्ट इस साइड में आपका पार्वती सरोवर है, तो आप जाइए, आप दर्शन कीजिए। जय हर महादेव। हर हर महादेव। जी धन्यवाद। धन्यवाद। রাস্তায় যেতে যেতে অক্সিজেনের সমস্যা হতেই পারে, কারণ অল্টিটিউড এখানে অনেকটাই বেশি, হাওয়ার দাপট প্রচণ্ড। ভারী শীতের জামা কাপড় সঙ্গে রাখবেন, জল, ছোট অক্সিজেন ক্যান, কর্পূর এবং কিছু সিকনেসজনিত ওষুধপত্র অবশ্যই রাখবেন। যদিও এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে তবু রাখবেন। আর সকালে অবশ্যই কিছু খেয়ে যাবেন, খালি পেটে এলে মাথা ব্যথা এবং তার সাথে শরীর অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে। শরীরে অক্সিজেনের যোগানটা ঠিক রাখাটা দরকার। আমরা এই ছোট বাচ্চা নিয়েই করেছি, ও কিন্তু আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, আমরা অসুস্থতা ফিল করিনি। পার্বতী কুণ্ডের পাড়ে এসে বসলাম, অনেকক্ষণ বসে রইলাম। বসে বসে ওই চারপাশের সাদা তুষার শুভ্র পিকগুলোর দিকে তাকিয়েছিলাম, যেখানে রয়েছে পার্বতী কুণ্ডের জলে পড়ছে তাদের রিফ্লেকশন, এবং বহু মানুষ আসছে, প্রেয়ার করছে, বসে বসে ধ্যান করছে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছে, দর্শন করছে সেই আদি কৈলাসের। কি হয়েছে, আপনি যদি মানস সরোবর কৈলাস দর্শন না করতে পারেন, আপনার যদি অত টাকা না থাকে, আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে, আপনি আমাদের দেশেই এই উত্তরাখণ্ডের দেবভূমিতে দর্শন করে যান আদি কৈলাসের। মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বতী সরোবরের সামনে। এই পার্বতী সরোবর এক মহাপবিত্র লেক, একদম আদি কৈলাসের নিচে। এই আদি কৈলাস, এই নিচে পার্বতী সরোবর। এই দারুণ এক অভিজ্ঞতা, এই দারুণ এক অভিজ্ঞতা। এই পার্বতী কুণ্ডে লেকের জল বোতলে ভরে নিয়ে যেতে পারেন। এ হচ্ছে মহাপুণ্য জল, যারা আসতে পারে না তারা তো নিয়েই যায় বাড়ির অন্য মানুষদের জন্য। মাথায় এত সুন্দর দেয় আর এত সুন্দর অনুভূতি যে যে না আসবে সে তার হবেই না, অনুভূতিটা তার হবেই এই না। না। আর এমন জায়গা, স্বর্গ আমরা শুনতাম কৈলাসে মহাদেব থাকেন, ঠিক। কিন্তু আজকে সত্যিই যে মহাদেব আছেন সেটা প্রমাণ হয়ে গেল। সেই না হলে আমাদের ওনার উপর আশীর্বাদ না থাকলে এখানে আসতেই পারতাম না। একদম একদম। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি ঢেলে খুব সাজানো। সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আমরা বারাসাত থেকে ওকে এসেছি। ওকে, থ্যাংক ইউ। দারুণ সুন্দর, সবই ঠাকুরের মহিমা, সবই বাবার কৃপা। যা বলবেন তাই হবে। হ্যাঁ,
আমরা এই মুহূর্তে পার্বতী কুণ্ড দর্শন করে স্বয়ং যে মহাদেবের মন্দিরের সামনে হর হর মহাদেবের মন্দিরের পাশে বসে আছি, মন্দির দর্শন করছি। কিছু লাইন আছে আর পার্বতী লেক সহ পার্বতী মুকুট সমস্ত কিছু একসাথে একটা 360 ডিগ্রি ভিউ দর্শন করছি। সত্যি এই ভিউ জীবনে যে দেখতে পাবো সেটা তারই ইচ্ছা, সেই বাবা আদি কৈলাসের ইচ্ছা। তো সত্যি অনেক অনেক তার প্রতি নমস্কার নমস্কার। আমরা ট্রেক করে ভীমকা খেতির সামনে চলে এসেছি। পৌরাণিক মতে ভীমকা খেতি হলো যে ভীম এখানে যাওয়ার আগে মানে স্বর্গে যাওয়ার আগে উনি ধান চাষ করেছিলেন, যে সেই ক্ষেতটা প্রতি বছর প্রাকৃতিক নিয়মে একটা সময়ে ধান ওঠে, গাছগুলো বড় হয়, আবার মরে যায়। এই সামনেই আমরা চলে এসেছি ভীমকা খেতি। আর এই সামনে হচ্ছে পার্বতী কুণ্ড। আমরা ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আসছি। এইটা কিন্তু বেশ চড়াই, এটা সামনেটা বেশ চড়াই কিন্তু। আর চলে এসেছি ভীমকা খেতির সামনে। আরও 2 থেকে 3 কিলোমিটার আগে গেলে গৌরীকুণ্ড, সেটা হয়তো আর এবারে হবে না। আমরা এমন একটা রিজের ওপরে বসে আছি যার একদিকে হচ্ছে ভীমকা খেতি আর একদিকে হচ্ছে পার্বতী কুণ্ড। এইদিকে পার্বতী কুণ্ড, আর এইদিকে হচ্ছে গৌরীকুণ্ড, সরি ভীমকা খেতি। ভীমকা খেতির ওপরে আদি কৈলাসের রিফ্লেকশন পড়েছে। আর পুরো ওম গণেশায় নমঃ, গণেশ ঠাকুর দেখুন চেয়ে আছে আমাদের দিকে। পার্বতী সরোবর দেখে প্রায় 1-1.5 কিলোমিটার আমরা আবার ওপরের দিকে উঠে এলাম। ওপরের যে রিজটায় উঠে এলাম সেখান থেকে দেখতে পাচ্ছি একদিকে পার্বতী সরোবর আর একদিকে ভীমকা খেতি। এই ভীমকা খেতি, এখানে স্বয়ং ভীম পৌরাণিক মতে ধান চাষ করেছিলেন স্বর্গে যাওয়ার আগে। সেই ক্ষেত বছরের নির্দিষ্ট সময়ে ধান গাছ বেড়ে ওঠে, আবার কিন্তু সেটা মরে যায়। সেখান থেকে আমরা বসে বসে বেশ কিছুটা সময় উপভোগ করলাম এবং সত্যি মন চাইছে না সেখান থেকে নেমে আসার, কিন্তু হাওয়ার দাপট আর শরীর এই দুটোই যেন মনে হচ্ছে আর নিতে পারছে না। তখন আস্তে আস্তে নেমে এলাম নিচের দিকে। তবে সেইবারে আর আমাদের এবারের মতো কিন্তু গৌরীকুণ্ড যাওয়া হলো না। বেলা 12টার পর থেকে বিরাটভাবে হাওয়ার দাপট বেড়ে গেল। কিন্তু আমরা ভেবেছিলাম গৌরীকুণ্ডে যাব, কিন্তু দেখছি না, এই ঠান্ডা হাওয়া সহ্য করে যাওয়া যাবে না। আমরা এই ভীমকা খেতি হয়ে এই শর্টকাট রুটটা, এই যে ভীমকা খেতির সাথে এইদিকে যে শর্টকাট রুটটা, এটা দিয়ে নিচে নেমে যাব, কারণ এই রুটটাতে নেমে যাওয়াটাই ভালো হবে। এই মুহূর্তে আর এগোবো না। হর হর মহাদেব, উনি যতটা দর্শন দিয়েছেন, যতটা আমাদেরকে গাইড করেছেন, ততটাই আমরা করব। চলুন। দুপুরে খাবার খেয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপরে বিকালের দিকে ফিরে এলাম আগে থেকে ঠিক করে রাখা আমাদের নাবি গ্রামের এই হোমস্টে। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে নাবি যে হোটেল মানে হোমস্টে, সেই হোমস্টের ব্যালকনি থেকে এরকম ভিউ। আর আমাদের রুম এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব সুন্দর। আমরা এসে উঠেছি আধা ঘন্টা আগে। এই যে ভিউটা, এগুলো হচ্ছে সত্যি একটা অন্য রকমের ভিউ। এরকম ভিউ মানে আমার কল্পার কথাই মনে পড়ছে। কল্পার যে আপেল গার্ডেনে ছিলাম, তার সাথে এরকম পাইন বন, ঠিক সেই টাইপেরই ভিউ। আর সামনে ওই রকম সূর্যের যে রং, সেই রং একদম গোল্ডেন আকার ধারণ করেছে সূর্যের আলোতে। তো রুমটা দেখাই একবার। এই হচ্ছে আমাদের রুম। আমরা জাস্ট আধা ঘন্টা আগেই ঢুকেছি। এখানে একটা ডবল বেড, সবাই আজকে টায়ার্ড আদি কৈলাস ঘুরে এসে। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, অ্যাকচুয়ালি 3টাই সিঙ্গেল বেড। এরকম টাইলস দেওয়া রুম আছে। এখন এই মুহূর্তে ইলেকট্রিসিটি সেইভাবে নেই, এটা চলছে সোলারে। এই লাইটটা চলছে সোলারে। আর টয়লেটের ভেতরেও যেটা আছে সেটাও সোলারেই আছে, কারণ এই একটা করে। তবে এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে গিজার আছে। গিজারটা এখন চলছে না, বললো সন্ধ্যার পরে চলবে, যেহেতু জেনারেটর আছে, জেনারেটর চালালে
মোটামুটি বাথরুমটা বেশ বড়, আর এখানে যা এক্সপেকটেশন তার থেকে ভালোই, এর থেকে বেশি এক্সপেকটেশন না নেওয়াই ভালো। কারণ এই ছোট ছোট গ্রামগুলো একেবারে নির্জন গ্রাম, যে গ্রামগুলোতে অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু পরিষেবা পাওয়াই যায় না। আমরা বলে রেখেছিলাম, তাই আমরা এই রুমটা পেয়েছি, নইলে পেতাম না। কারণ হচ্ছে প্রচুর ডিমান্ডিং, এখন যা ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু রুম পাওয়ার কথাই নয়। বলে রেখেছিলাম বলে এরকম পাশাপাশি আমরা দুটো রুম পেয়েছি, নইলে পাওয়ার কথাই নয়। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আজকে একটু এখন চাটা খাবো, রাতের খাবার দাবারও ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চা দিয়ে গেল, বিনা চিনি বলেছিলাম সেটাই দিয়েছে বিকালের দিকে। এখন বাজে 5:30 6টার মতো। তো এই চাটা খাবো, রাতে খাবার দাবারও আছে। হোমস্টেতে এখানকার যে নিয়ম, ওই 1000-1200 টাকা করে পার ডে পার পারসন, যেহেতু তার সাথে ফুডিং লজিংটা ইনক্লুডেড, কিন্তু অনলি রাতের ডিনারটা আর সকালের ব্রেকফাস্ট এটাই পাওয়া যায়। দুপুরবেলা যেহেতু সবাই বেরিয়ে যায়, তাই এখানে এটা এরকম নিয়ম নেই। এই হলো শিবশক্তি হোমস্টে। আমরা এখান থেকে আজকে ছেড়ে যাচ্ছি, কালকে ছিলাম। ইনি ম্যাডাম আছেন এখানকার ওনার, এবং ওনাদের এখান থেকে যে ভিউটা মানে অসাধারণ ভিউ, যেটা আমি আগেও বলেছি যে আমরা যে কল্পাতে ছিলাম আগে হিমাচলে, সেই কল্পার মতো ভিউটা দেখুন। এইরকম হচ্ছে চারপাশের ভিউ হোমস্টে থেকে, অসাধারণ, একদম অসাধারণ। এইরকম একটা বড় ভ্যালি সামনে থাকা মানে অন্য রকমের একটা माइंड ब्लोइंग अट्रैक्शन। शक्ति होम स्टे। अच्छा, ये नाभी पर है, बोल दीजिए। नाभी विलेज। अच्छा ठीक है, आने के लिए बोल दीजिए गेस्ट को। ओके, आज जाने के सबका वेलकम। ओके ओके, थैंक यू। वेलकम। আজ 19শে মে আমরা সকালবেলায় বেরোলাম নাবির হোমস্টে থেকে। বাজে এখন 6:20। আমরা যাব আজকে ওম পর্বত দর্শনে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। পরদিন সকাল, অর্থাৎ আমরা যাব আজকে ওম পর্বত দর্শনে। সেই ওম পর্বত দর্শনে যাওয়ার আগেই একবার পারমিট চেক হলো, আর রাস্তার অবস্থা। নাভি থেকে আমরা যে ওম পর্বতের দিকে যাচ্ছি 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই হচ্ছে এরকম রাস্তা, তবে গুঞ্জি এবং নাভি থেকে ডিস্টেন্স প্রায় সেম। আর গুঞ্জি এবং নাভির যে দূরত্ব অ্যাকচুয়ালি সেটা ওই 2 কিলোমিটার, গুঞ্জি থেকে নাভি 3 কিলোমিটার। এখানে অ্যাকচুয়ালি ওম পর্বত এই গুঞ্জি গ্রামের ওপর দিয়ে যেতে হয়। গুঞ্জি গ্রাম থেকে এরকম রাস্তা। গুঞ্জি গ্রামেই প্রথমেই পড়ছে আমাদের চেকপোস্ট। আজকে ওম পর্বত যাওয়ার পথে কালকে 3-4টে চেকপোস্ট ছিল, সব জায়গাতে কিন্তু ওই পারমিটটা দেখাতে হচ্ছে, এবং ফেরার পথেও ওই পারমিটটা দেখাতে হচ্ছে। তো সেগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে না, আমরা গাড়িতেই আছি। আমাদের স্বজন ভাই ও গেছে চেকপোস্টের ওখানে, ও করছে, ওটা এন্ট্রি করাচ্ছে। আমরা আজকে চলেছি ওম পর্বতের দিকে। এখন এইরকম রাস্তা, আর তার ডান দিকে বয়ে চলেছে কালী নদী। সেই কালী নদীর উৎপত্তি স্থলে আমরা আজকে দেখব, আর সঙ্গে ওম পর্বত। এরকম ঠিক একেবারে খোয়া ওঠা রাস্তা, পুরোটাই অবরোড। প্রথমেই বলেছি, রাস্তায় গাড়ি যে কোনো সময় বিগড়ে যেতে পারে, কিচ্ছু করার নেই, পরিস্থিতি এইভাবেই নিয়ে চলতে হবে। ওম পর্বত আমরা দেখতে পাচ্ছি। পর্বত আমরা দেখতে পেয়েছি। হর হর মহাদেব। 1 ঘন্টা 20 মিনিট চলার পরে আমরা নাভি ভিলেজ থেকে এসে পৌঁছালাম ওম পর্বতে। এই দেখুন, এই সেই ওম পর্বত। সেই স্বয়ং মহাদেবের দর্শন পেতে আমরা চলে এসেছি আদি কৈলাস ওম পর্বত দর্শনে। তো এই সকালবেলায় একদম দারুণ সুন্দর ওয়েদার। আমরা এসে পৌঁছালাম ওম পর্বতের কাছে। ওপরে মন্দির রয়েছে, ওখানে যাব। আর ওম পর্বতের ঠিক অপোজিটেই এইদিকে দারুণ সুন্দর এরকম পাহাড় চূড়াগুলোই রোদ পড়েছে। ওই রয়েছে নাগ পর্বত। এইখান থেকে 9 কিলোমিটার গেলে ওপরের দিকে পড়বে লিপুলেক পাস, যেখান থেকে মানস সরোবর এবং কৈলাস দর্শন পাওয়া যায়। কিন্তু
ঠিক আমাদের দেশে ওই দু একজন পাপী থাকে না, তাদের জন্যই সবার এই পুণ্যটা অধরা রয়ে যায়। মানে যা শুনলাম এখানে দু একদিন আগে খোলা ছিল, 2-3 দিন আগে কোনো একজন গিয়ে ওখানে ড্রোন ফোন উড়িয়েছে। জাস্ট যা হয়, ওটা তো তিব্বত বর্ডার, সে কারণে কিন্তু সবার যাওয়া বন্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছে যাওয়াটা। তো আবার হয়তো খুলবে কোনো দিন, ওখান থেকে আবার পারমিট হলে সমস্ত কিছু পেলে। কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এর জন্য সত্যিই খারাপ লাগছে যে এত দূর এসে এত সুন্দর ওয়েদারের মধ্যেও আমরা যেতে পারলাম না। ওয়েদারটাই এখানে সবথেকে বড় ফ্যাক্টর। ওয়েদার যদি ঠিক না থাকে এই সমস্ত ট্রিপ করা যায় না। এগুলো কষ্টের ট্রিপ এবং তার ইচ্ছায় সব কিছু হয়, মানুষ চাইলেও কিন্তু হয় না। বহু বছর ধরে প্ল্যান প্রোগ্রাম করার পরেও এই সমস্ত ট্রিপ কমপ্লিট করা যায় না। তাই মানে আমরা যে এসেছিলাম কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এসেছি। 6 মাস ধরে প্ল্যান করার পরেও লাস্ট মুহূর্তে হয়তো ভেবেছিলাম আসতে পারবো কি পারবো না। ট্রেনের টিকিট ওয়েটিং থেকে আরএসি এইভাবে অনেক কষ্ট করেই এসেছি। তো যাই হোক, আমরা ওম পর্বত এবং আদি কৈলাস এখনও পর্যন্ত দর্শন করলাম। লিপুলেক পাস থেকে যদি মানস সরোবর কৈলাস দর্শন হতো আরও ভালো হতো, আপনাদেরও দেখাতে পারতাম। সেটা এবারে অধরাই রইল। চলুন, যা হবে ভালোই হবে, আগে যাই। ওম নমঃ শিবায়। এই ওম পর্বত দেখেই খুব সুন্দর লাগলো, একবারে প্রকৃতি পুরো ওম চিহ্ন করে দিল ওম পর্বতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সামনে যে আমরা ওম পর্বত দেখতে পাচ্ছি, ওম পর্বত, এই যে ওম পর্বতের ওপরেই ঠিক রয়েছে নন্দী। আর এইদিকে ক্যামেরা ঘোরালেই দেখা যাচ্ছে এখানে নাভি। এই হচ্ছে নাভি, এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে খেয়াল করুন। আর এইদিকে ঠিক চলে যাচ্ছে নাগ পর্বত, এটা হচ্ছে নাগ পর্বত। এই হচ্ছে পরপর পর্বত চূড়া। ছোট্ট একটা রেস্টুরেন্ট, এই চা কফি ম্যাগি এসব পাওয়া যাচ্ছে। আমরা ওম পর্বত দর্শনের পরে আমরা এখন একটু চা খাচ্ছি, চা পানের বিরতি। এই মুহূর্তে আমরা এসেছি কালাপানি মন্দির, যেখান থেকে কালী নদীর উৎপত্তি। আরেকটা উৎপত্তি স্থল হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম ওম পর্বত, সেই ওম পর্বতের পাদদেশ থেকে। আর এই মুহূর্তে যেটা দেখছি সেটা দেখুন, এইখানে হচ্ছে রয়েছে এই কালাপানি মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে ব্যাসদেবের গুহা। এই ব্যাস গুহা বলা হয়। এই হচ্ছে কালী নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে এসেছি কালী মাতা মন্দির, 12,000 ফিট উচ্চতায় কালী মাতা মন্দির। চলাই, জয় কালী মা। ওম পর্বত দর্শন করে আমরা ফিরে এলাম কালী মাতার মন্দির, অর্থাৎ এই কালী দেবীর মন্দির এখানে রয়েছে কালাপানি মন্দির নামে পরিচিত। এর এক বিরাট ইতিহাস রয়েছে। সৈনিকরা এখনও মনে করেন সেই কালী মাতা তাদেরকে রক্ষা করছেন এই অঞ্চলকে পুরো। সেই কালাপানি মন্দির, তারই নিচে থেকে সৃষ্টি হয়েছে কালী নদীর, সেই উৎসস্রোতও আপনারা দেখতে পাবেন। তাছাড়াও একটা ঝর্ণা নেমে আসছে ওই ওম পর্বতের থেকে।
এই হচ্ছে এই যে শিবলিঙ্গটা রয়েছে, আর এইটা হচ্ছে হট ওয়াটার, এখানে হট স্প্রিং। কালাপানি মন্দিরের 300 মিটার আগেই রয়েছে এই হট স্প্রিং। এটাও কিন্তু দর্শন করতে ভুলবে না। ফেরার পথে আবার সেই রাস্তা, প্রচণ্ড ধুলো ওড়া রাস্তা, একেবারে অফরোড। এই রাস্তার ঝাঁকুনি সহ্য করতে করতে আমরা নেমে এলাম বুধি গ্রামে। তখন পেটে টান পড়েছে, অর্থাৎ লাঞ্চের টাইম। বাজে বেলা 12:10। আমরা এসে দাঁড়ালাম বুধি ভিলেজে। এই বুধি ভিলেজে আমরা আজকে লাঞ্চ করব, তারপরে যাব পঞ্চচল্লি। আমরা ওম পর্বত দেখে ফিরছি এখন। এখানে কিন্তু টেম্পারেচার বেশ ভালোই আছে, কারণ এখন আর অতটা ঠান্ডা লাগছে না, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমরা দাঁড়িয়েছি আদি কৈলাস হোমস্টে বুধি। এই যে এই হচ্ছে আদি কৈলাস হোমস্টে বুধি, এখানে আমাদের লাঞ্চ হবে আজকে। এই হোমস্টেতে আমরা দাঁড়িয়েছি। খাবার দাবার কিন্তু দারুণ সুন্দর। এখানে পেঁয়াজ, এটা আছে শসা, এখানে একটা কাসুন্দি টাইপের চাটনি, আচ্ছা এখানে হচ্ছে গরম ভাত, এখানে আলু ফ্রাই, এখানে ভেন্ডি ভাজা আছে, দারুণ সুন্দর ভেন্ডি ভাজা। আচ্ছা তারপরে হচ্ছে ডাল আছে, এইখানে আছে, এখানে আছে, এখানে এই একটা এটা পকোড়া দিয়ে কি একটা সবজি আছে। ভালো, এতদিন যা খাচ্ছিলাম তার থেকে ভালো মনে হচ্ছে, একটুখানি টেস্টটা চেঞ্জ হলো। এই মুহূর্তে আমরা কন্টিনিউ চলছি, আমাদের লাঞ্চ করার পরেও আমরা কিন্তু চলছি। এখন বাজে 1:50। আমরা এই মুহূর্তে এলাম তাওয়াঘাট ব্রিজের কাছে। এখান থেকে এখনও প্রায় 60 কিলোমিটার যেতে হবে আমাদের পঞ্চচল্লি বেস ক্যাম্প, অর্থাৎ দার্মা ভ্যালিতে। তো আমরা চলেছি, দেখা যাক কত টাইম লাগে। চলে এসেছি তাওয়াঘাটের কাছে। এই তাওয়াঘাট ব্রিজ থেকে ডান দিকে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের পঞ্চচল্লির দিকে। আজ লাঞ্চ করে আমরা চলেছি সেই পঞ্চচল্লির উদ্দেশ্যে, অর্থাৎ পঞ্চচল্লির ভিউ যেই গ্রাম থেকে সব থেকে ভালো দেখা যায়, অর্থাৎ দান্তু ভিলেজে। টাইপেরই এখন কতটা ভালো কতটা খারাপ জানি না। এই দেখুন সামনে রাস্তায় একটু কাজ চলছে, তাই গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি প্রথম দিনেই বলেছিলাম যে আদি কৈলাস এবং ওম পর্বত ঘুরে এসে পঞ্চচল্লি যাওয়ার রাস্তাটা কিন্তু এদিকেই পড়বে, কারণ আমরা তাওয়াঘাটে ব্রিজের ওপর দিয়ে চলে গিয়েছিলাম আদি কৈলাস পঞ্চচল্লি, আর এটা ঠিক তাওয়াঘাট ব্রিজ না ঢোকার আগেই বাঁ দিকে চলে যাবে পঞ্চচল্লি। এই হচ্ছে ধৌলিগঙ্গা ডান দিকে, আর আমরা চলেছি তাওয়াঘাট ব্রিজ পেরিয়ে এসে পঞ্চচল্লি বেস ক্যাম্পের উদ্দেশ্যে, অর্থাৎ দর্মা ভ্যালির উদ্দেশ্যে। তো রাস্তা মুখে কিছু বলবো না, চোখেই দেখে নেন। বেশিরভাগ জায়গার রাস্তা কিন্তু খানাখন্দেই ভরা, একদম পুরো এক্সারসাইজ হয়ে যাবে রাস্তার উপরে, গাড়িতে এক্সারসাইজ। হ্যাঁ, আর সাজন ভাই তো হেভি গাড়ি চালাচ্ছে আমাদের সাথে। আদি কৈলাসের রাস্তা অনেক ভালো ছিল, এই পঞ্চচল্লি যাওয়ার যা রাস্তা পুরোটাই অফ রোড। আজকে সকাল থেকে এরকমই চলছে, মানে ওদিকে ওম পর্বত যাওয়ার রাস্তাও কিন্তু এইরকমই অফ রোড। এই হচ্ছে পাহাড়ি ওয়েদার, দেখুন একবার, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল, অথচ সকাল থেকে কি কড়া রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা চলেছি দার্মা ভ্যালির উদ্দেশ্যে। রাস্তা কখনো ভালো কখনো খারাপ, কিন্তু বেশিরভাগই কিন্তু খারাপ। যাদের কোমরের জোর নেই তারা কিন্তু খুব সাবধানে দেখে শুনে আসবেন। এই দান্তু ভিলেজের এই পাথরের তৈরি বাড়িগুলো সত্যি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এখানকার এই হিমশীতল পরিবেশে সুন্দরভাবে পাথরকে কেটে কেটে ছোট ছোটোভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদ স্লেট পাথর দিয়ে তৈরি, যাতে বরফ থেকে রক্ষা পায় শীতকালে। শীতকালে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে থাকেন না, নেমে চলে যায়। আর পঞ্চচল্লির ভিউকে তো আপনাকে উপভোগ করতেই হবে, কারণ এই সময় গেলে প্রত্যেকটা চূড়া যেন গোল্ডেন রোদে ঝলসে ওঠে সকালে, কারণ সকালের রোদ অসম্ভব সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি করে, যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো ভ্যালিটা আস্তে আস্তে রোদে ঢেকে যায়, অসম্ভব সুন্দর একটা ভিউ। এবং পঞ্চচল্লির দর্শন করবেন আপনার বাড়ির সামনে থেকে, অর্থাৎ যে হোমস্টেতে থাকবেন সেরকমই আপার দান্ততে থাকার চেষ্টা করবেন। এই নিয়ে আসছি পরের পর্বে। দেখতে থাকুন, ঘুরতে থাকুন, আর আমাদের চ্যানেল সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।